স্বাগতম সবাইকে বেঙ্গল আফটার ডার্কের আরও একটি নতুন এপিসোডে। আমাদের আজকের আয়োজন লেখক বিমল করের লেখা ছোট গল্প আশ্চর্য সেই লোকটি। আমাদের কন্টেন্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্কের ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। সে অনেকদিন আগের কথা, অন্তত বছর ৩৫। আমার তখন ১৫-১৬ বছর বয়স। ঠাকুমার ছোট কাকার সঙ্গে কাশি গিয়েছিলাম বেড়াতে। ফেরার সময় এমন একটা কাণ্ড ঘটেছিল যার কোনো অর্থ আমরা খুঁজে পাইনি, আজও পাই না। কোন গাড়ি কি নাম ছিল তার আজ আমার কিচ্ছু মনে নেই। দুপুর নাগাদ আমরা কাশি থেকে মোগলসরাই স্টেশনে এসে রেলে চড়েছিলাম। তখন ওইদিককার রেলের নামই ছিল EIR, মানে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে। এখনকার মতো মাত্র দুটো ক্লাসও তখন ছিল না, ছিল 4টে, ফার্স্ট, সেকেন্ড, ইন্টার, থার্ড। আজকাল রেলের কামরা মানেই যেন একটা ছোটোখাটো মেলা, কিচ কিচ করে লোকজন। তখনকার দিনে এত একটা ভিড়টির কোনো গাড়িতেই থাকতো না। মেল এক্সপ্রেস গাড়িতে তো আরও না। আমাদের গাড়িটা বোধহয় এক্সপ্রেস গাড়ি ছিল, কেননা সব স্টেশনেই থামছিল। দুপুরের শেষ দিকে গাড়িতে উঠেছি। ইন্টার ক্লাস কামরা, জনা 6 যাত্রী আমাদের কামরায়। দিন 2 পরে কালী পুজো, দুর্গাপুজোর পর গিয়েছিলাম কাশিতে। ফিরছি কালী পুজোর আগে, আসবো ধানবাদ, বাবার কাছে, নিজেদের বাড়িতে। সাসারাম এসে পৌঁছাতেই সন্ধ্যা হয়ে গেল। তখন ওইদিকে শীত পড়তে শুরু করেছে সবে। ওসব দিকে পুজোর পরপরই শীত পড়ে যায়। হেমন্তকাল বুঝতে বুঝতেই কখন যেন জব্বর শীত এসে পড়ে। সাসারামে শের শাহের সমাধি শুনেছি। গাড়ি যখন সাসারামে এসে পৌঁছালো তখন এত অন্ধকার যে আমার চোখে বাইরের কিচ্ছু ধরা পড়ল না, এমনকি স্টেশনের নামটাও টিমটিম করছে। সাসারাম থেকে গাড়ি ছাড়ার সময় একজন ভদ্রলোক এসে গাড়িতে উঠলেন। গায়ে লম্বা রেলের কোট, ওভারকোট ধরনের, পরনে রেলের প্যান্ট, গলা একটা রুমাল জড়ানো, মাথায় বারান্দা মার্কা রেলের টুপি, মাথাটা বেশ লম্বা। ভদ্রলোক যখন উঠলেন গাড়িটা তখন ছাড়ছিল। উনি ওঠার সঙ্গে সঙ্গে কামরার বাতিগুলো দপ করে নিভে গেল। অবশ্য কয়েক মুহূর্ত পরেই আবার জ্বলে উঠল। লোকটাকে ভালো করে দেখাই যাচ্ছিল না। টুপিটা এমন করে নামানো যে চোখের তলায় গিয়ে ঠেকেছে। সঙ্গে কোনো মালপত্রও নেই, ঝাড়া হাত পা। উনি কামরায় উঠেই এদিক সেদিক তাকিয়ে সোজা বাঙ্কে উঠে শুয়ে পড়লেন, জুতো সমেত। শুয়ে মাথার টুপিটা এমন করে মুখের উপর চাপা দিলেন, মনে হলো কামরার আলো যেন চোখে না লাগে সেই ব্যবস্থা করে নিলেন। যেটুকু দেখলাম ভদ্রলোককে বুঝতেই পারলাম রেলের লোক, আর অ্যাংলো ইন্ডিয়ান। আমার বাবা রেলের চাকরে। ছোটবেলা থেকেই রেলের লোক দেখতে দেখতে কেমন একটা আন্দাজ হয়ে গিয়েছে। গোমো আর ধানবাদে অজস্র অ্যাংলো ইন্ডিয়ান দেখেছি যারা রেলের কাজই করে। ভদ্রলোকের কত বয়স ঠিক বুঝতে পারিনি, তবে আমার ছোট কাকার চেয়ে নিশ্চয়ই বড় হবে। এরপর গাড়ি চলতে শুরু করলো। একটা বেঞ্চিতে আমরা, ঠাকুমা, ছোট কাকা আর আমি। আরেক বেঞ্চিতে এক বিহারি ভদ্রলোক শুয়েছিলেন। তিনিও কাশি ফেরত, সঙ্গে বিস্তর মালপত্র। অন্য বেঞ্চিতে এক সাধু বাবা, সঙ্গে তার কোনো মারোয়ারি শিষ্য। সাধু বাবার গায়ে গেরুয়া বস্ত্র, এই মাত্র। নয়তো তিনি একেবারে সাধারণ মানুষের মতোই হিন্দিতেই কথাবার্তা বলছিলেন, বিড়ি টানছিলেন। আমার কাকা ট্রেনে উঠলেই ঢুলতে শুরু করেন। সন্ধে হয়েছে দেখে কাকাও মাথার উপরে বাঙ্কে চড়ে বসলেন। গাড়ি চলতে লাগলো। ঠাকুমা বোধহয় জপ তপ করতে শুরু করলেন মনে মনে। আমি চুপচাপ একা। বাইরে তাকালেই অন্ধকার আর অন্ধকার। মাঝে মাঝে ইঞ্জিনের ধোঁয়া এসে যেন নাকে লাগছিল। কয়লার কুড়ো উঠছে, আর তার থেকে ধোঁয়ার সঙ্গে আগুনের ফুলকি জোনাকের মতো অন্ধকারে ছিটকে পড়ছে। এইভাবে সোন নদী পেরিয়ে গেলাম। কি বড় ব্রিজ! ট্রেন ছুটছে ছুটছে আর ছুটছে। ছুটতে ছুটতে গয়াও এসে গেল। তখন রাত হয়ে গিয়েছে। গয়া থেকে গাড়ি ছাড়ল। খাওয়া দাওয়া শেষ আমাদের। কাকা আবার বাঙ্কে উঠে গিয়ে ঘুমালেন। বিহারি ভদ্রলোক খাওয়া শেষ করে ঢেকুর তুললেন বড় বড়। সাধু বাবার শিষ্য সমেত গয়ায় নেমে গেছেন। আর নতুন কেউ চড়েনি।
সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক কিন্তু একইভাবে শুয়ে আছেন, ঘুমোচ্ছেন নিশ্চয়ই। ট্রেনে রেলের বহু লোকই যাতায়াত করে এক স্টেশন থেকে অন্য স্টেশন, কাজকর্মে যায়, কাজ করে বাড়ি ফেরে। কাজেই ভদ্রলোক সম্পর্কে আমার কৌতূহল হয়নি। গয়া আর কোডারমার মধ্যে কোডারমা আগে, মস্ত জঙ্গল, বেশ নামকরা জঙ্গল। বিহারে এত বড় জঙ্গল খুবই কম। লোকে বলে গুরপা গুঝান্ডির জঙ্গল। দিনের বেলাতেও এই জঙ্গলে অর্ধেক জায়গায় আলোর রোদ ঢুকে না। রেললাইন পাতার সময় এই জঙ্গলটা আরো ভয়ঙ্কর চেহারার ছিল। রেলের কুলি লাইনের অনেকেই নাকি বাগডাগের পেটে গিয়েছে এখানে। রেলে দুটো স্টেশনই আছে, গুরপা আর গুঝান্ডি। এই পাহাড়ি জায়গাটুকু চড়াই ভাঙতে বাড়তি একটা ইঞ্জিন ছুটতে হয়। একটা ইঞ্জিন গাড়ি টানতে পারে না। আমার ঠিক মনে পড়ছে না কোডারমা থেকে গয়ার দিক আসার সময় না যেন গয়া থেকে কোডারমার দিকে যাওয়ার সময় দুটো ইঞ্জিন লাগে। যখনই লাগুক তাতে এই গল্পের কোনো ক্ষতি নেই, কেননা তখনকার দিনে বাড়তি ইঞ্জিনটা একবার যেমন যেত অন্যবার ফিরে আসতো, আবার যেত। ডাবল ইঞ্জিন জুড়ে গাড়িটা ছাড়ল। রাতও হয়ে গিয়েছিল। জঙ্গলের মুখে ঢুকে বেশ শীত শীত লাগছিল। কাচের জানলাটা বন্ধ করে দিলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, গাছপালা আর অন্ধকার মিশে সে এমন এক জগৎ যা চোখে সওয়া যায় না বেশিক্ষণ। তবুও গুরপা গুঝান্ডির আসল জঙ্গল তখনও শুরুই হয়নি। তেমন নিবিড় নয় গাছপালা। যেতে যেতে গাড়িটা হঠাৎ থেমে গেল। সব রেলগাড়ি মাঝে মাঝে জায়গায় থেমে যায়, হয় সিগন্যাল পায় না, নয়তো অন্য কোনো গোলমাল হয়। কেন যে থামে যাত্রীরা তাও বুঝতে পারে না। গাড়িটা থামার পর সামান্য সময় চুপচাপ কেটে গেল। ভাবছি এই বুঝি ছাড়বে, কিন্তু গাড়িটা আর ছাড়ে না। হঠাৎই শুনি ইঞ্জিনের হুইসেল বাজছে তার স্বরে। বাজছে তো বাজছে। বিহারি ভদ্রলোক জেগেছিলেন, বললেন, লাইনের উপর নিশ্চয়ই বাঘ বসে আছে, সরছে না। রেল লাইনের উপর বাঘ বসে থাকে, ইঞ্জিনের অত জোরালো আলোয় নড়ে না, শব্দতেও না, এ আমার জানা ছিল না। আমার কাকাও দেখি বাঁধ থেকে নেমে এলেন। ব্যাপারটা কি হচ্ছে বোঝার জন্য জানলা খুলে দিলাম। দেখি গার্ড সাহেব হাতে সেই লাল সবুজ লণ্ঠন ঝুলিয়ে সামনে ইঞ্জিনের দিকে এগিয়ে চলছেন। তার সঙ্গে আরো দু একজন খালাসি ধরনের লোক, বোধহয় পেছনের ইঞ্জিনের। লাইনের পাশ দিয়ে যাচ্ছে সবাই। আমাদের মতো আরো অনেকেই গলা বাড়াচ্ছে কামরার মধ্যে থেকে। গাড়ির বাইরের দিকে আলো পড়ছে সামান্য, ভেতরের আলো জানলা দিয়ে বাইরে পড়ছিল ঝাপসাভাবে। আমার কাকা আর বিহারি ভদ্রলোক নানা রকম কথা বলতে লাগলেন। ঠাকুমা একটু শুয়েছে, সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক কিন্তু ব্যাংকের উপর উঠে ঘুমোচ্ছেন, টুপিতে মুখ ঢাকা। গাড়ি আর ছাড়ে না। ঠিক যে কতক্ষণ কাটলো তাও বুঝলাম না। শেষে দেখি গাড়ির দরজাটা খুলে অনেকেই নামতে শুরু করেছে। নেমে যে যার কামরার কাছে দাঁড়িয়ে নানা রকম গলা শোনা যাচ্ছে। জঙ্গলের মধ্যে কারো সাহস নেই দুপা এগিয়ে একটু জেনে আসবে। আমার কাকাও দরজা খুলে নিচে নামলেন। তারপর কিছুক্ষণ কেটে গেল। কি যে হচ্ছিল তাও বুঝতে পারলাম না। শেষ পর্যন্ত বেশ সরগোল পড়ে গেল। কেমন করে যেন দু চারটে টর্চও বেরিয়ে গেল। লাইনের পাশ দিয়ে আসা যাওয়া করতে লাগলো কেউ কেউ। গার্ড সাহেব শেষ পর্যন্ত ফিরতে লাগলেন। লোকে খোঁজ খবর নিচ্ছে, কি হলোটা কি। কাকা একটু এগিয়ে গিয়েছিলেন। খবর নিয়ে ফিরে এসে শুকনো মুখে বললেন, সামনের ইঞ্জিনের ড্রাইভার মারা গিয়েছে হঠাৎ। নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। ফায়ারম্যানদের একজন গাড়ি থামিয়ে দিয়েছে। এইটুকু শুনে আমি চমকে উঠলাম। বিহারি ভদ্রলোক বললেন, হে ভগবান! মানুষ হঠাৎ করে কবে মারা যায় সে বয়সে বুঝতাম না, এখন বুঝি। তখন বুঝতে পারিনি ড্রাইভারের সেরিব্রাল স্ট্রোক হয়েছিল। তখন এসব রোগ নিরোগের কথা শোনাও যেত না। আগে রেল ইঞ্জিনের মধ্যে ড্রাইভারের সঙ্গে কয়লা দেওয়া জনা দুয়েক লোক ছাড়াও বোধহয় একজন সাগরেদ থাকতো ড্রাইভারের। এদেরই কেউ গাড়ি থামিয়ে দিয়ে ঘন ঘন হুইসেল মেরে বিপদটা জানাচ্ছিল গার্ডকে। এখন কি হবে? ড্রাইভার তো মারা গেল, গাড়ি চালাবে কে? আমরা কি সারা রাতি জঙ্গলে পড়ে থাকবো? ড্রাইভার মারা গেছে এটা কোনো রকমে সব কামরায় প্রচার হয়ে পড়ল। তারপর একটা হই হই। বাইরে বড় কেউ নামছে না, পাদানির তলায় দাঁড়িয়ে আছে সবাই, গলা বাড়াচ্ছে। এমন সময় শোনা গেল মৃত ড্রাইভারকে নামিয়ে ব্রেক ভ্যানে তোলা হচ্ছে।
ইঞ্জিনের মধ্যে তো ফেলে রাখা আর যায় না। দেখতে দেখতে রাত বেড়েই চলল। আমরা অসহায়ের মতো গাড়িতে বসে আছি, ভাবছি এই জঙ্গলে এইভাবে সারাটা রাত কাটাতে হবে, না জানি কি হবে। গার্ড সাহেবও বেশ চঞ্চল হয়ে পড়েছেন। কতবার যে সামনে দিয়ে যাওয়া আসা করলেন, তারই তো যত ঝঞ্ঝাট ঝামেলা। এতগুলো যাত্রীর জীবন মরণ যেখানে তারই হাতে। আরও খানিকটা পরে দেখি গার্ড সাহেব প্রত্যেকটা কামরার সামনে দাঁড়িয়ে কি যেন বলে দিচ্ছেন, বোধহয় সাবধান করে দিচ্ছেন। বলছেন যে যার কামরায় দরজা বন্ধ করে বসে থাকো, সকাল না হলে কিচ্ছু করার উপায় নেই। আমাদের কামরার কাছে এলেন গার্ড সাহেব। আধা খোলা দরজা দিয়ে ভিতরে উঠলেন। লম্বা চওড়া চেহারা অ্যাংলো ইন্ডিয়ান গার্ড। বললেন, আপনাদের সারা রাত গাড়িতেই থাকতে হবে, সাবধানে থাকবেন। খুবই দুঃখের কথা, সামনের ইঞ্জিনের ড্রাইভার হঠাৎ মারা গেছে। গার্ড সাহেব নেমে যাওয়ার একটু পরেই দেখি পাঙ্ক থেকে সেই অ্যাংলো ভদ্রলোক নেমে এলেন। টুপি পরলেন এমন করে যেন মুখটা আড়াল হয়ে গেল, ভালো করে দেখতেও পেলাম না মুখটা। ভদ্রলোক কামরা থেকে কোথাও যেন নেমে গেলেন। তারপর দেখি পাশের কামরা থেকে গার্ড সাহেব নামমাত্র কি সব কথাবার্তা বলছেন। সামান্য পরে দেখলাম গার্ড সাহেব আর সেই লোকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কাকা বললেন, যে মারা গেছে তার কে হবে নিশ্চয়ই। বেহারি ভদ্রলোক বললেন, কে মালুম দোস্ত। ঠাকুমা বললেন, দরজাটা বন্ধ করে দে। আমরা যখন দরজা বন্ধ করে জানলার সার্সি ফেলে যে যার শোবার ব্যবস্থা করছি, তখন একেবারে আচমকা ইঞ্জিনে হুইসেল পেঁচে উঠল। পার 3-1 টানা টানা। তারপরে গাড়িটা আবার নড়ে উঠল। সবাই অবাক। কাকা বললেন, লোকটা নিশ্চয়ই ড্রাইভার। এ লাইনে হরদম রেলের কত লোক যাওয়া আসা করে। যাক বাবা, বেঁচে গেলাম। কোডার মতো পৌঁছাই, এই জঙ্গলে সারা রাত পড়ে থাকতে হলে মরেই যেতাম। বিহারি ভদ্রলোক বললেন, রাম জি কি কৃপা হ্যায় বাবু। গুরপা গুজান্টির জঙ্গল পেরিয়ে আমরা কোডারমা পৌঁছালাম যখন, তখন প্রায় মাঝরাত। স্টেশনে গাড়ি থামল। হঠাৎ শুনি প্ল্যাটফর্মে হাই হাই। দরজা জানলা খুলে নেমে গেল অনেকেই। কাকাও নেমে গেল। খানিকটা পরে ছুটতে ছুটতে এসে বলল, সাংঘাতিক কাণ্ড। ওই যে লোকটা আমাদের কামরা থেকে নেমে গাড়ি চালিয়ে নিয়ে এলো, সেই লোকটা যখন গাড়ি চালিয়ে আনছিল তখন ইঞ্জিনের ফায়ারম্যানরা বয়লারের আলোয় লোকটাকে পুরো দেখতে পেয়েছিল। একেবারে মরা ড্রাইভারের মুখের মতন দেখতে। সেই মরা ড্রাইভারই। গাড়ি থামাতেই দুজন ফোরম্যান ইঞ্জিন থেকে পালিয়ে গিয়েছিল। লোকটাকে আর দেখা যাচ্ছে না। বেহারি ভদ্রলোক বলে উঠলেন, হায় রাম। এইটুকু বলে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমি বললাম, আর গার্ড সাহেব? কাকা বললেন, গার্ড সাহেব ব্রেক ভ্যান খুলে ডেড বডি নামাবার সময় মাথা ঘুরে পড়ে গেছেন। বলছেন, মরা ড্রাইভার আর জ্যান্ত ড্রাইভারের কে যে সত্যি আর কে মিথ্যা কিচ্ছু বুঝতে পারছি না। আমার হাত পা কাঁপছিল, গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। আমি বললাম, তাহলে কে গাড়ি চালিয়ে আনলো? কাকা বললেন, আমিও তো তাই ভাবছি। ভূতে তো আর গাড়ি চালাতে পারে না, কিন্তু ফায়ারম্যানরাই বা কেন পালাবে? লোকটাই বা কেন উধাও হয়ে যাবে? আশ্চর্য। আমার মনে পড়ল, সাসারাম স্টেশনে লোকটা ওঠা মাত্র আমাদের আলোটা দপ করে নিভে গিয়েছিল। কিন্তু কেন? তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতা ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্ক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।